প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হাসান রনি। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ৭.৫ মাসের একটু বেশি অতিবাহিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে নানান পদক্ষেপ নিয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তাদের অগ্রগতিও চোখে পড়েছে। কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই নাজুক। পুলিশ কাজে ফিরেছে, মাঠেও আছে যৌথ বাহিনী। তারপরও কেন আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হচ্ছে না? এই প্রশ্নটা আজ সবার মনে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পুলিশের কাজে বাধা দিচ্ছে। কেন বাধা দেওয়া হচ্ছে? কেন পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না? এসব বিষয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আজ যুক্ত হয়েছেন সাংবাদিক, কলামিস্ট, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নালের আবু রুশদ। আমার সাথে বরাবরের মতোই আছেন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুর হাসান চৌধুরী। সবাইকে স্বাগত। শুরুতে আমি জনাব আবু রুশদের কাছে জানতে চাইব, গত ৫ই আগস্টের পর নতুন প্রেক্ষাপটে পুলিশ প্রশাসন কাজ করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি তেমন একটা চোখে পড়েনি, অবনতি ঘটেছে বলা যায়। সার্বিক পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। যখন ১৬ই জুলাই আন্দোলন শুরু হয় সেদিন থেকে ৫ই আগস্ট পর্যন্ত যে সময়টাতে, তখন আমার যে ঢাকায় আমার যে বাসা ছিল সেটা ছিল ঠিক বনানী থানার ঠিক পাশের বাসাটা। আমার বাসা থেকে বনানী থানা সবকিছু দেখা যেত। সুতরাং আমি এই কয়টা দিন ক্রূরতা দেখেছি। পুলিশের সাথে ছাত্রলীগের মানে সশস্ত্র কর্মীদের গুন্ডা পান্ডারা একসাথে মিলে গুলি করছে চতুর্দিকে। এমনকি আমার গ্যারেজে আমার গাড়ির মধ্যে গুলি এসে লেগেছিল। আমরা মাটিতে শুয়ে থাকতে বাধ্য হয়েছি আমার বাসায়। সুতরাং পুলিশের ভয়াবহতাটা আমি দেখেছি। আমার বাসার উপর দিয়ে অহরহ মানে প্রতিদিন মানে আপনার হেলিকপ্টার উড়ে যেত, র্যাবের গোলাগুলির শব্দ শুনতাম, এগুলো স্টান গ্রেনেড মারতো, এগুলো শুনতাম। আমি কথাটা বলছি এই কারণে যে আপনারা সবাই এটাকে আর ব্যাখ্যা করার দরকার নেই, বড় করার দরকার নেই। সবাই জানেন যে কি ভয়াবহতার মধ্য দিয়ে তখন বাংলাদেশটা গিয়েছে। বিশেষ করে এই পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে একটা অমানবিক একটা ফোর্স হিসাবে জনগণের বিরুদ্ধে। এখন এত বড় একটা ঘটনার পরে হয় কি, যেটা যে আপনার পিটিএসডি দেখা দেয়। এখন পিটিএসডিটা যে যারা আন্দোলন করেছে, যারা মারা মানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, বা যারা এখন আহত হয়েছে বা বেঁচে আছে, সামনাসামনি সবকিছু দেখেছে, তারাও যেমন পিটিএসডিতে ভোগে। যারা এই কাজগুলো করেছে পুলিশের সদস্যরা, তারাও কিন্তু পিটিএসডিতে ভুগছে। আমি পরিচিত অনেকগুলো পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, আমার মানে যারা পরিচিত তারা বলেছে যে তারা এখনো স্বাভাবিক হতে পারেনি। যারা ধরেন কিছু করেনি, মানে নিরীহ পুলিশ, তারা কোনো মানুষ হত্যা করেনি, কোনো কিছুর মধ্যে যায়নি, কোনো কিছু করেনি, এমন পুলিশরাও স্বাভাবিক হতে পারছে না। আমার একজন খুব ঘনিষ্ঠ একজন পুলিশ অফিসার, সে তো এখন পর্যন্ত সে কাজে মন দিতে পারেনি ঠিক মতো। সে মানে কোনোভাবেই নিজেকেও করতে পারছে না। তার কথা হচ্ছে, আমি এতদিন পুলিশ বাহিনীতে কাজ করলাম, এত কিছু দেখলাম, কিন্তু আমাদের বাহিনীটা এভাবে মানুষ হত্যা করলো, আমাদেরকে এভাবে ব্যবহার করা হলো, দেশটাকে এভাবে এই জায়গায় নিয়ে যাওয়া হলো, আমাদের নিজেদের বাচ্চাদেরকে গুলি করে মারতে হলো। এটা হচ্ছে একটা এফেক্ট। আরেকটা হচ্ছে যে আপনার এটা তো অস্বীকার করার উপায় নেই যে ১৬-১৭ বছরে পুলিশ বাহিনীকে রাজনীতিকরণের মাধ্যমে, দলীয়করণের মাধ্যমে কিভাবে আপনার ওলট পালট করে দেওয়া হয়েছে। আপনার বেনজিরের কথা বলেন, তার অন্যদের শহীদুল হকের কথা বলেন, আপনি এমন কোনো জায়গা নেই যে তারা রাখে। কত পুলিশের গোয়েন্দা সংস্থাগুলোকে নষ্ট করা হয়েছে। এখন এটার তো একটা ইম্প্যাক্ট আছে। আপনি তো রাতারাতি আমরা চাইলেই সবকিছু আপনার একদিকে ঠিক করে ফেলতে পারবো না। যদি সদিচ্ছা থাকে তারপরও পারবো না। কারণ হচ্ছে, প্রথমে হচ্ছে লোক বলের সংকট দেখা দেয়। অনেক পুলিশ পালিয়ে গেছে। যে সমস্ত পুলিশ খুন, গুম, এ সমস্ত এই যে আন্দোলনে বর্বরতার সাথে জড়িত একটা বিশাল অংশ, ছাত্রলীগেরই তো আপনার গোপালগঞ্জের লোকজনই তো ১০,০০০ না কত ঢুকিয়েছিল একটাই স্লটেই। এরা তো এদেরকে দিয়ে তো আপনি নতুন পুলিশ প্রশাসন চালাতে পারবেন না। এদেরকে তো দূর করতে হবে, বা দূর করা হয়েছে। এখন এই লোকগুলাকে কিছুটা রেখে, কিছুটা দূর করে, কিছুটা নিষ্ক্রিয় করে রাখার পরে আপনি কাদেরকে দিয়ে চালাবেন? আবার আগের জায়গায় সক্রিয় করতে গেলে তো আপনাকে সময় মানে দিতে হবে, আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। যেমন একটা উদাহরণ দেই, আপনার পুলিশের যেটা কাউন্টার টেরোরিজম যে উইংটা ছিল, সিটিডিডি, এটা খুব আওয়ামী লীগের সময় করতো কি, আপনার বিরোধী দলীয় কর্মীদেরকে, সমর্থকদেরকে জঙ্গি বানিয়ে, মানে মানে যদি 10% জঙ্গি ধরতো, তো 90% ধরতো হচ্ছে বানোয়ার। কিন্তু তারপরে তাদের যে টেকনোলজিক্যাল অবকাঠামোটা ছিল,
তাদের যে ডাটাবেসটা ছিল, যাওয়ার সময় সমস্ত কিছু ডাটাবেস গুলা তারা নষ্ট করে দিয়ে গেছে, যেই অফিসার গুলা তখন এগুলোর সাথে জড়িত ছিল। কিন্তু আমরা যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বা অন্য একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি গণতন্ত্রের দিকে যাওয়ার জন্য, তখন পুলিশকে ব্যবহার করতে সফট ওয়েতে, যেটা অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো করে। আপনি তো জানেন রনিবে, আপনি নিজে কানাডায় থাকেন, আমিও আমেরিকায় থাকি। আমেরিকান পুলিশ যদিও অস্ত্র ক্যারি করতে পারে, আপনার ব্রিটেনের পুলিশ অস্ত্র ক্যারি করতে পারে না। ব্রিটেনের পুলিশের যারা ডিউটি করে তারা সাথে কোনো অস্ত্র নেই। তার এখন এইসব দেশগুলোতে পুলিশকে কি শিখতে হয়, যে জনগণের সাথে কিভাবে সফটওয়্যারতে ব্যবহার করবে, আইনটা মেনে কিভাবে কাজ করবে। এতে দেখা যায় যে পুলিশদেরকে অনেক বেশি সহনশীল হতে হয়, অনেক বেশি ট্রেইনড হতে হয়। এখন সেটা তো আমরা চট করে পুলিশকে দিতে পারবো না। আমরা মূলত একটা গ্যাপের মধ্য দিয়ে যাচ্ছি। তৃতীয় একটা কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এরকম হচ্ছে, শুধু কি দায়টা পুলিশের? সাধারণ মানুষের কোনো দায় নেই, নাগরিকদের দায় নেই, আমাদের কোনো দায় নেই। সবাই আমরা অস্থির, পাগল হয়ে গিয়েছি। আপনি নিজে বলেন, আমি 5 তারিখের পরে আমি হতবাক হয়ে গেছিলাম ঢাকায়, যে মানুষ কি একদিনের মধ্যে এরকম পাগল হয়ে যেতে পারে, 2 দিনের মধ্যে এরকম পাগল হয়ে যেতে পারে, এত বড় হত্যাকাণ্ড দেখার পরে? গিয়েছে তো। আপনার সবার দাবি এইটা সেটা, এইখানে এটা করতে হবে, সেখানে ওইটা করতে হবে, কি নাই তাদের, এখানে তাকে নিয়োগ দিতে হবে, এই জায়গায় কেন এটা হচ্ছে না। সবাই অস্থির অস্থির হয়ে গেছে। এই যে আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডা গুলি গত 15-16 বছর চাঁদাবাজি করে, আপনার বিভিন্ন রকমের টেন্ডারবাজি করে, এলাকায় এলাকায় ধর্ষণ করে, বিভিন্ন রকমের খুন খারাপি করে তারা ব্যস্ত ছিল, মৌজ ফুর্তি করতো, টাকা পয়সা দেদারসে কামাতো। তাদের তো ইনকাম বন্ধ হয়ে গেছে। তাদের নেতারা পাতি নেতারা টাকা পয়সা কিন্তু তারা নিয়ে সব দেশের বাইরে চলে গেছে। এই ছেলেপেলে গুলা যারা মানে ছোট স্তরের, মানে গ্রামগঞ্জের যে বা ঢাকা শহরের যে সাধারণ যে আপনার লীগের যে ইয়েরা ছিল, ক্যাডাররা ছিল, তাদের কাছে কিন্তু টাকা নাই। তারা তো ওই যে চাঁদাবাজি করে টাকা পেত। এখন এরা গিয়েছে আবার অপরাধের মধ্যে, এদেরকেও দমন করতে হচ্ছে। আমরা আপনার কাছে আবার আসবো। একটু আমি মঞ্জুর হাসান চৌধুরীর কাছে যেতে চাই। রাজনীতির স্বার্থে নয়, জনগণ ও রাষ্ট্রের স্বার্থে পুলিশকে কাজ করতে হবে। কিন্তু পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, স্বয়ং আইজিপি কয়েকদিন আগে অভিযোগ করেছেন। কেন পারছে না, কারা বাধা দিচ্ছে? যদিও একটু আগে আমরা আবু রইসের কথা একটু আলোকপাত করেছেন তিনি, আপনার কাছে আর একটু বিস্তারিত আমি জানতে। ধন্যবাদ রনি। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে কাজ করছি রুজ ভাইয়ের সঙ্গে, আপনাকে স্বাগত, ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্নটার একটা মূল জায়গা আছে। যেমন 16 বছর যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, সেখানে পুলিশ কাদের পারপাস সার্ভ করেছিল? একটা বিশেষ রাজনৈতিক দলের পারপাস সার্ভ করেছিল। যদি সেটাই হয়ে থাকে, তাহলে এখন পুলিশ কাদের পারপাস সার্ভ করবে? একটু আগে রুজ ভাই যে কথাটা বলে গেছেন যে পুলিশ তার কেন কাজ করতে পারছে না, যে থানায় যাচ্ছে আসছে, তারা পদ বা এই যে বিভিন্ন পদে তাদের নিয়োগ নিয়ে কথা বলতেছে, বা বিভিন্ন জায়গায় ডিসি এসপি নিয়োগ নিয়েও কথা হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ নিয়েও কথা হচ্ছে, বিভিন্ন রকম বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পদে নিজেদের মানুষ নিয়োগ নিয়ে একটা ঠেলাঠেলি আমরা দেখেছি। কিন্তু মজার ব্যাপারটা এখানে লক্ষ্য করতে হবে, আজকে পুলিশ কাজ করতে পারছে না তা না, পুলিশ কিন্তু কাজ করছে। আমি কয়েকটা জিনিস ধরাই দিই। যেমন, হ্যাঁ সঠিক, পুলিশ যখন পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন অনেক রেকর্ড তারা বিনষ্ট করে গেছে। যেমন আমাদের আয়নাঘরের যে পরবর্তী অবস্থান আমরা নিজেরাই দেখেছি বিভিন্ন মিডিয়াতে, সেখানেও কিন্তু একই রকম ভাবে সেই আলামতগুলো বিনষ্ট করা হয়েছে। তো এরকম ভাবে এই আলামতগুলো হয় তারা নিয়ে গেছে অথবা বিনষ্ট করছে। প্রশ্ন হচ্ছে যে পুলিশ একেবারে কাজ করছে না, ঠিক না, কাজ করছে। আমি কিছুটা উদাহরণ দেই। এই কয়েক সপ্তাহ আগে রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছিল এবং তার কাছ থেকে ছিনতাই করা হয়েছিল। সেই স্বর্ণ ব্যবসায়ীকে যারা গুলি করেছিল তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদের স্বীকারোক্তি, আমি এখানে বলতে চাই না তারা স্বীকারোক্তিতে কি উদ্ধার করেছে, স্বীকারোক্তিটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক মনে করতে হবে। কারণ এ ধরনের স্বীকারোক্তি যখন পাওয়া যাবে, তখন কোনো না কোনো রাজনৈতিক দল অবশ্যই অসন্তুষ্ট হবে। পুলিশ কাজ করছে না, আতাউল্লাহ নামে আমাদের মায়ানমারের
রাখাইনের জঙ্গি নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, তার মানে পুলিশের নেটওয়ার্ক ইজ ওয়ার্কিং। এ সম্পর্কে কোনো রকম দ্বিমত পোষণ করা যাবে না যে পুলিশের নেটওয়ার্ক কাজ করছে না। আমি একটু বলে নিই। তো প্রশ্ন হচ্ছে, পুলিশ যখন অ্যাকশন নিয়ে যাদেরকে গ্রেপ্তার করবে তারা কারা? তারা কি আওয়ামী লীগের লোক না অন্য কোনো রাজনৈতিক দলের লোক? যে রাজনৈতিক দলটা আগামী 6 মাস 8 মাস পরে যে নির্বাচন হবে বা 10 মাস পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে সেই রাজনৈতিক দলটাই যে ক্ষমতায় আসবে না এমন তো না। পুলিশ আজকে যাকে ধরে নিয়ে আসছে সে তো টার্গেটেড হয়ে থাকছে পরবর্তী রাজনৈতিক দলের কাছে যিনি কিনা ক্ষমতায় আসবেন। সুতরাং পুলিশের মধ্যে সেই ভীতি, এই 16 বছরের যে ভীতি সৃষ্টি হয়েছে, পরবর্তী সময়ে একই রকম ভীতি সৃষ্টি হওয়ার কারণ সৃষ্টি হয়েছে, যে কারণে পুলিশ অনেক সময় এই কাজগুলো করতে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় সাপ্লিমেন্ট করে দিই, আমরা 5 আগস্টের পর সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরে গাজীপুরে একজন বিগত সরকারের একজন নেতাকে গ্রেপ্তার করার পর পুলিশ নিয়ে গেছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আমরা এখানে দেখেছি জামাত ইসলামীর লোকজন, ওখানকার উপজেলার জামাত ইসলামীর একজন নেতার নেতৃত্বে মিছিল করে রাত 8টার পর থানা দিয়ে ঘেরাও করা হয়েছে এবং অভিযুক্তকে তারা একটা ছিনিয়ে নিয়েছে। এই ধরনের প্রচুর ঘটনা আমরা সারা দেশে দেখেছি বিগত 7 মাসে। পুলিশ যাদের গ্রেপ্তার করতে যাচ্ছে আর অপরাধ দমন করতে যাচ্ছে, তাদের যখন পুলিশ ভ্যানে নিয়ে আসা হচ্ছে, রাস্তায় ব্লক করে তাদের পুলিশের কাজে, রাষ্ট্রীয় কাজ, এটা রাষ্ট্রীয় কাজ, এখানে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ সরকারি দণ্ডবিধির ধারায় এটা রাষ্ট্রদ্রোহিতার আমি পুরো পুলিশ, আপনি যেটা বলছেন সক্রিয় কাজ করছে। কিন্তু আমি শুরুতে আপনার প্রশ্নটা ছিল এরকম, রাজনৈতিক স্বার্থ নয়, জনগণের এবং রাষ্ট্রের স্বার্থে পুলিশকে কাজ করতে হবে। তাহলে পুলিশ কি এই জায়গায় রাজনৈতিক দলগুলো? মজার একটা ব্যাপার, আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি। মজার একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করতে চাই। অনেক ধরনের সংস্কার কমিশন হয়েছে, কিন্তু এই সংস্কার কমিশনের জন্য কিন্তু স্বয়ং যাদের নিয়ে সংস্কার হবে তারা কিন্তু বলেনি। কিন্তু এই কয়েকদিন আগে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা বৈঠক করেছেন। এই বৈঠকে পুলিশের কর্মকর্তারা দাবি তুলেছেন যে তাদের সংস্কার করতে হবে। এখন চিন্তা করুন যে কি কারণে সংস্কার করতে হবে। কারণ সিস্টেমটা এমন হয়ে গেছে, যখন যে দল ক্ষমতা যায় সে দলের হাতিয়ার হিসেবে পুলিশকে ব্যবহার করা হয়, দলীয় লাঠিয়াল হয়ে যায় পুলিশ। পুলিশ মানে এমন একটা জিনিস, একটা বাঘ, ওই বাঘের পিঠে যিনি ওঠেন তিনি হচ্ছেন রাজনৈতিক দল যিনি ক্ষমতায় যান, এবং তখন এই বাঘ দিয়ে খাওয়াইতে তাদের খুব মজা লাগে, এবং পুলিশের দিয়ে সেই কাজটাই করা হয় বারবার এটা করা হয়। এখন এই আতঙ্কিত পুলিশ অফিসারগুলা যারা এখন কাজ করবে, কাদের ধরবে? যারা অন্যায় করছে, কারা অন্যায় করছে আমরা সব দেখছি কম বেশি। প্রথমত আওয়ামী লীগের কথিত আওয়ামী লীগের দলীয় লোকজন এর অভ্যন্তরে আছে, আর দ্বিতীয়ত তাদের সঙ্গে করে নিয়ে আমাদের যেসব রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতার লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তাদের কর্মীরাও কিন্তু এর সঙ্গে জড়িত আছে, এবং এরা কম্বাইন ভাবে এসব অপরাধমূলক কাজগুলো করছে। পুলিশ যখন একজন রাজনৈতিক দলের নেতাকে বা কর্মীকে আটক করতে যাবে, আটক করে আসার পর আগামী গভর্নমেন্ট আসার পরে তাকে ওএসডি করা হবে না, এর গ্যারান্টিটা কি পুলিশকে দেওয়া হয়েছে? যদি এই গ্যারান্টি আপনি দিতে পারেন, সরকার যদি দিতে পারে এই ধরনের গ্যারান্টি, তাহলে দেখেন আইন শৃঙ্খলা অবস্থা কিভাবে রাতের মধ্যে পরিবর্তন হয় সেটা নিশ্চয়ই আমরা দেখতে পারবো। পুলিশের মতা আছে। আমরা আপনার কথা সূত্র ধরে আসছি, জনাব আবুল, উনি বলছিলেন কদিন আগে প্রধান উপদেষ্টার সাথে পুলিশের 127 জন কর্মকর্তা 127 বৈঠক করেছেন, এবং সেখানে প্রধান উপদেষ্টা পুলিশের সেই কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন পুলিশকে কঠোর হতে হবে এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এই আহ্বানের পর পুলিশ কি অপরাধ দমনে সক্রিয় হবে বলে মনে করেন? যে ট্রমার মধ্যে যে যাচ্ছে, জনাব মঞ্জুর আহসান চৌধুরী বলছিলেন পুলিশ আগামীতে যারা ক্ষমতা আসবে পুলিশকে যে আবার রাজনৈতিক ব্যবহার করবে না, পুলিশের এই ভয় থেকে আতঙ্কে পুলিশ হয়তো সক্রিয় হবে কিনা প্রধান উপদেষ্টার এই আহ্বানের পর, আপনার অভিমতটা কি?
একদম আমি ওনার সাথে মানে 100% একমত। দেখেন পুলিশকে আপনার আমাদের যে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি যিনি আমাদের শফিক ভাই মনে 2-3 দিন আগে বলেছেন অনেকটা এই ধরনের কথা যে পুলিশের মধ্যে এখনো আস্থা ফেরত আসেনি। হ্যাঁ, আপনি পুলিশ বাহিনীকে আপনি দেখবেন যে এরা যতই আপনার এদের কিছু অফিসার বা অন্যরা এই আন্দোলনে বা এর আগে যত অকাম কুকাম করুক না কেন, সমগ্র পুলিশ বাহিনীটাকে, এটা একটা ইনস্টিটিউশন, এটাকে আপনাকে এমনও আমি শুনেছি ভালো মানে আপনার লোকজনের কাছ থেকে, পুলিশ বাহিনী বাতিল করে দাও, নতুন বাহিনী তৈরি করো। মানে অদ্ভুত অদ্ভুত সেন্টিমেন্টও আমাদের আছে। তবে একটা এই কথাটাই মানে আমাদেরকে মানতে হবে, পুলিশের আস্থা ততদিন আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের তো একটা তো ট্রমা আছে, পিটিএসডি আছে, তাদেরকে যদি আবার আপনি একটা এই যে রাজনীতির বাইরে নিয়ে এসে যে তাদের অনিশ্চয়তাটা এটা যদি দূর না করতে পারে। এরাও তো মানুষ, আমাদেরই কারো মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটা সেটা একই সমাজে তারা থাকে। তাদের মধ্যে যারা একদম ধরেন খুন খারাপির সাথে জড়িত ছিল, দুর্নীতি করেছে, তাদেরকে বাদ দিয়ে অন্যদের বিরুদ্ধে রিপ্রেজালের কোনো সুযোগ মনে হয় আমি দেখি না। তাদেরকে সাধারণভাবে কাজ করতে দেওয়া উচিত। এবং এই যে আমাদের মঞ্জু ভাই যেটা বললেন যে এই যে রাজনৈতিক দল যেটা ভবিষ্যতে ক্ষমতায় আসবে বা ধরেন একটা জাতীয় সরকারের কথা আমরা শুনছি, ধরেন বিএনপি জামাত অন্যরা মিলে একটা সরকার গঠন করলো, আপনি কি দেখছেন না যে বিএনপি জামাতের লোকজন এমনকি অন্যান্য পাতি দলের লোকজন গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় কি আরম্ভ করেছে, কি পরিমাণ মানে আপনার মানে তারা মনে হচ্ছে যেন তারা বাংলাদেশ ক্রয় করে ফেলছে এরকম একটা ভাব। আবার ধরেন এই যে সরকারের সমর্থনে যে আপনার রুশ ভাই একটু আমি ইন্টারাপ্ট করলাম। সেপ্টেম্বর মাসে সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুতে এনএসআই রিপোর্ট বা সিআইডি রিপোর্টে ছিল বা এসবি রিপোর্টে ছিল 64 জেলার কি অবস্থা, হাট মাঠ বাজার ব্যবসা প্রতিষ্ঠান কারা দখল করেছে, সেটা রিপোর্টটা অলরেডি ভাইরাল এবং এটা কি গোপনীয় সরকারের গোপনীয় বিষয়, তামাও এটা বেরিয়ে আসছে। আমাদের একজন প্রথিতযশা সাংবাদিক সেটা ফেসবুকের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে। তো এই যে অবস্থা, যারা এইগুলো করছেন পুলিশ এগুলো জানে, তারপর পুলিশ যে ট্রমার মধ্যে দিয়ে যাওয়ার কারণে তারা সক্রিয় হতে পারবে কিনা প্রধান উপদেষ্টার এই আহ্বান, সেই বিষয়টা আমি শুধু যে বিএনপি জামাত বা এই ধরনের রাজনৈতিক দলের কথাই বলবো না, আপনার এই যে ছাত্রদেরকে দিয়ে যে একটা রাজনৈতিক দল গঠন করা হলো, আপনি এদের কথাও আমরা শুনছি না। এই বাচ্চা ছেলেগুলোকে কারা ডিরেইল করছে, এরাও তো বিভিন্ন জায়গায় যে প্রভাব বিস্তার করা, টাকা পয়সা নেওয়া, সুপারিশ করা, এই জিনিসগুলো শুরু করেছে। আসলে মানে আপনি যদি সামগ্রিকভাবে ধরেন আমাদের যারা সিনিয়র ছিল বা বোদ্ধা লোকজন ছিল, আমাদের বিএনপি জামাতের যারা সিনিয়র লোকজন ছিল, রাজনীতিবিদরা ছিল, তাদের আরো অগ্রণী ভূমিকা পালন করা দরকার ছিল। আমাদের সাংবাদিকদের বুদ্ধিজীবীদের আরো অগ্রণী ভূমিকা পালন করা দরকার ছিল। আমরা সেটা না করে করেছি কি এইরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের পর আমরা প্রত্যেকটা যে যার জায়গা থেকে আমরা উন্মাদ পাগল হয়ে গিয়েছি। আমি গত 16 বছর 17 বছর, রনি ভাই আপনি তো দেশ থেকেই চলে আসতে বাধ্য হয়েছেন, আমি 9.5 বছর আমি সেনানিবাসে ঢুকতে পারিনি। হ্যাঁ, আমি অবাঞ্ছিত করা হয়েছিল, আমি চিকিৎসা পাইনি। তারপরে তো আমরা লিখেছি, আপনি লিখেছেন, আমি সাক্ষী, আমি তো টেলিভিশনেও তারপরে কথা বলেছি, লিখেছি। আমি যাদেরকে দেখেছি যারা ফেসবুকে একটা লাইক কমেন্ট করতো না, একটা টু শব্দ করতো না, দেখা হইলে বলতো না না আমি পলিটিক্স পছন্দ করি না, আমি পেট নীতি করি। আপনি এই লোকগুলো এসে দেখেন এখন এমন ভাবে উৎপাত শুরু করেছে, তাদের বুদ্ধি নিতে হবে, তাদের কথা শুনতে হবে। আজকে ওনারাই আন্দোলনটা করেছেন, হ্যাঁ ওনারাই সবকিছু করছেন। বিএনপিকে এটা করতে হবে, জামাতকে এটা করতে হবে। ওই লাকি আক্তার কেন নামলো, লাকি আক্তারকে সহায় ফেলো, গুলি করে মেরে ফেলো, শাহবাগ ধ্বংস করে দাও, এদিকে মোল্লাদেরকে ধ্বংস করে দাও, ওদিকে দুইটাকে লাগাও, এদিকে চীন থেকে নিয়ে এসে ভারত দখল করো, বাংলা সালতানাত তৈরি করো, এগুলো শুরু করে। এই যে সামাজিক প্রেক্ষিতটা, আপনি এই প্রেক্ষিতটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। শুধু যে আমাদের রাজনৈতিক দলের লোকগুলো তা তো না, আপনি বিএনপি অনেককে বহিষ্কার করেছে, 3000-এর উপরে বহিষ্কার করেছে, জামাত ইসলামী অনেককে বহিষ্কার করেছে। আপনার এই যে অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দল আছে তারাও ব্যবস্থা নিচ্ছে, এমনকি এই যে বাচ্চাগুলো যে রাজনৈতিক দল করেছে তারাও কিন্তু ব্যবস্থা নিচ্ছে। এদের তো ছোট মানুষ, এদের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু যারা বড় আপনি তাদের কথাটা একবার চিন্তা করেন। আপনি যারা দায়িত্ব বা দায়িত্বশীল পদে কাজ করে এসছেন তাদের কথাটা চিন্তা করেন। সব পাগল হয়ে গেছে। এইসব বিষয়ে বিস্তারিত আরো কথা শুনবো, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এখানে মানে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি তাহলে পুলিশকে
আপনি যে কাজ করতে দিবেন এর মধ্যে কাজ করবে কিভাবে সেটা বলেন আমার। না, সেটাই আমি একটু জানতে চাচ্ছি। মনিরুল হাসান চৌধুরী, আ পা পুলিশের প্রধান আইজিপি স্বয়ং তিনি বলেছেন, পুলিশ সংস্কার শুধু না, পুলিশের স্বাধীন কমিশন করতে হবে। আ পুলিশের কমিশনের মধ্য দিয়ে যদি করা হয়, পুলিশের ভিতর যে ভীতিটা কাজ করছে, সক্রিয় হওয়ার জন্য আ আ এই অবস্থা থেকে পুরোপুরি কিভাবে উত্তরণ সম্ভব? পুলিশের জেলা পর্যায়ের কর্মকর্তা, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠকটি করলেন, শুধু এই বৈঠক না, এখানে পুলিশের ওই স্তরের নিচে ইন্সপেক্টর লেভেল একটা আছে, তার নিচে সাব ইন্সপেক্টর লেভেল আছে, তার নিচে কনস্টেবল পর্যায়ে আছে। এ টু জেড সবার কিন্তু মনোবল ভেঙে গেছে। মনোবল কিন্তু কারোরই সঠিক নয়। শুধুমাত্র এসপিদের মনোবল বৃদ্ধি করে দিলাম, চরম সুন্দর মোটিভেশন করেছেন ডক্টর ইউনূস সাহেব, কিন্তু এই মোটিভেশনটা সবার ক্ষেত্রে দরকার। ওনারা ফিরে যায় কি ওনাদের অধীনস্থদেরকে মোটিভেটেড করছেন কি করছেন না, সেটার কোনো মনিটরিং আছে বলে আমার মনে হয় না। এবং উনি যেরকম পুরস্কৃত করার কথা বলেছেন, ভালো কাজ করার পুরস্কৃত, উনি বলেছেন যে কখনো কখনো একটা একটা সরকারের অধীনে কাজ করতে হলে তাদের অন্যায্য হুকুমগুলোকে তামিল করতে হয়, অথচ ব্যক্তিগতভাবে সেসব পুলিশ কর্মকর্তাগুলো হয়তো তিনি খারাপ নন, কিন্তু তাকে বাধ্য হতে হয়েছে সেই সময় কাজ করতে। আমি দুইটা উদাহরণ দিই আর কি। একটা উদাহরণ হচ্ছে যে আতঙ্কের কারণের সঙ্গে আমি মিলিয়ে দেবো উদাহরণটা। যেমন আমার খুবই ঘনিষ্ঠ একজন পুলিশ সুপার আছেন, পুলিশ সুপার পদমর্যাদায়, এসপি পদমর্যাদায়, ছোট। তো বিগত সরকারের শেষের দিকে সে বিভিন্ন অড পোস্টিং তাকে দেওয়া হয়েছিল, যে পোস্টিং এর কোনো দায়িত্ব নেই আর কি। বিভিন্ন রকম ওই টুরিস্ট, তারপরে ওই যে হাইওয়ে, এইসব এপিবিএন, এইসবের দায়িত্ব দেওয়া আর কি। এইসব দায়িত্ব দিলে তার কোনো কাজ তেমন কাজ থাকে না। আমি কয়েকদিন আগে তাকে ফোন করেছিলাম যে কি তোমার কি পোস্টিং হচ্ছে? বলে না ভাই, না ভাই, আমার পোস্টিং দেওয়ার কথা বলেন না। আমি কেন? ভাই বুঝলাম না, পোস্টিং নিলে যদি আমাকে যেখানে দেবে সেখানে যে আমি কাকে বলতে কি কাজ করে ফেলবো, পরবর্তী গভর্নমেন্ট আসলে আমার চাকরি চলে যাবে বা আমি আবারও এসডি হবো। আমি চুপ করে থাকি। পয়েন্ট এর সময় সিমিলার পয়েন্ট বলি। গত পরশুদিন আমাদের মির্জা আব্বাস সাহেব একটা কথা বলেছেন, যে সংস্কার করে যেসব দাবি দাওয়াগুলো আমরা নিয়ে আসবো, আমরা জিতে যায়, ক্ষমতায় যায়, সেই দাবিগুলোকে পরিবর্তন করে ফেলবো, যেহেতু পার্লামেন্টে যাব। তার মানে কি, মানে সবকিছুর উপর একটা আতঙ্ক বিরাজ করতে, আমরা কোথায় যাচ্ছি, কি করতে চাচ্ছে। সরকারকে তার কাজ করতে সহযোগিতা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা রক্ষা করতে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা কিভাবে করতে হবে কারোর কাছে কোনো সাজেশন নাই। কমপ্লিটলি সরকারের সমালোচনা করার জন্য যারা বসে আছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল খালি সরকারের সামনে, সরকারকে প্রেসারাইজ করা, অথচ সারা দেশ জুড়ে একটা অরাজক অবস্থা তারাই সৃষ্টি করছে। আবার পক্ষান্তর বলছে এটা ঠিক করুন, আর কথায় কথায় নিয়ে আসছে যে নির্বাচন দিন, নির্বাচিত সরকার আসলেই ঠিক হয়ে যাবে। নির্বাচন দেওয়াটা হচ্ছে, দেশের অবস্থা এতই খারাপ, নির্বাচন দেওয়ার অবস্থা হচ্ছে আনতে হবে এটা কোরাম ইন্ডিয়ার মতো, ওটা দিলেই সব ঠিক হয়ে যাবে। আবার এই যে বৈদেশিক ষড়যন্ত্র যেতে চলছে, এই যে আমেরিকার সিআই এর প্রধান তুলসী ভারতে যে যেসব বক্তব্য, হ্যাঁ প্রধান উনি, ন্যাশনাল ইন্টেলিজেন্স, উনি ভারতে যে টিভিতে ইন্টারভিউ দেন আর বলেন আমার দেশে নাকি জঙ্গি হয়ে যাচ্ছে। আরে আমার দেশে যদি জঙ্গি হতো, মায়ানমারের আর 12 লাখ শরণার্থী নিয়ে আমরা বহন করতেছি, সেই মায়ানমারের স্বাধীনতাকামী জঙ্গি নেতা সহ এই যে 5 জনকে আটক করলো পুলিশ এবং তাদেরকে গ্রেপ্তার করছে না। বাংলাদেশের যে যারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো আছে তাদের তো গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা এগুলো দেখছি, পুলিশ কর্মকর্তা বিগত সরকারের সাথে কোলাবরেট করেছে কিংবা জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকা প্রস্ফুটিত ছিল, তাদের গ্রেপ্তার করা হয়তো, অনেকে পালিয়ে বেড়াচ্ছে। এই গ্রেপ্তার এবং পালিয়ে বেড়ানোর সাধারণ পুলিশের
উপর কতটুকু নেতিবাচক প্রভাব পড়ছে? এই বিষয়টাতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বিষয়ে বর্তমান যে সরকার, উপদেষ্টা বা সরকার, এনারা অনেকটা ব্যর্থ হয়েছেন এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে। এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এইগুলোকে সুস্পষ্টভাবে দ্রুত বিচারের মধ্যে নিয়ে যাওয়া দরকার, যাতে তাদেরকে এই যে মানে আপনার পরবর্তী একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পরে এরা যেন আর কোনো ধরনের সুযোগ না পায়। তাদের যে অপরাধ করে সেটা সুস্পষ্ট খুব তাড়াতাড়ি বিচার করা দরকার। দ্বিতীয় হচ্ছে যারা পালিয়ে বেড়াচ্ছেন, ক্লিয়ার কার্ড জনগণকে জানানো দরকার, লিস্ট তৈরি করে কারা কারা পালিয়ে বেড়াচ্ছেন তাদের নামে ইন্টারপোলে আপনার নালিশ করা হোক, অন্যান্য দেশে নোটিফিকেশন দেওয়া হোক তারা কোথায় কোথায় আছেন। যেমন আমরা শুনতে পারি যে বেনজির সাহেব ওই দেশে আছেন, ওই দেশের সরকারের সাথে কঠোরভাবে ডিল করা হোক যে সে একজন খুনি, সে একজন এরকম দুর্নীতিবাজ, তাকে ফিরিয়ে আনা হোক। এগুলোকে ছেড়ে দেওয়া এরকম ভাবে কোনোভাবে চলতে পারে না। কিন্তু আমরা দেখছি যে বর্তমান সরকার, এই উপদেষ্টারা অত্যন্ত ঢিলে ঢালা এবং তারা মানে আপনার খুব নড়াচড়া করছেন খুব কম ভাবে। এটা খুব হতাশাজনক একটা ব্যাপার। এই হতাশাজনক ব্যাপার থেকে কিন্তু পরবর্তীতে আবার কিছু জিনিস অ্যাগ্রাভেট করতে পারে। যেমন রিসেন্টলি আমরা কিছু জিনিস লক্ষ্য করছি যে অনেক জায়গায় জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যেটাকে আমরা মব জাস্টিস বলি। জনগণ বেশি নিষ্ক্রিয়তা দেখে কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু জায়গায় নিজেরাই অ্যাকশন যাচ্ছে। আমরা একটু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমি একটু মঞ্জুর হাসান চৌধুরীর কাছে যাচ্ছি। এই পুলিশের যে ভূমিকা আমরা দেখছি, পুলিশের আগামীতে দেশ ও সাধারণ মানুষের প্রতি পুলিশের ভূমিকা কি রকম হওয়া উচিত আপনি মনে করেন? পুলিশের যে চারিত্রিক যে গুণাবলী সম্পর্কে আমরা গত 16 বছর দেখে আসছি, বর্তমানে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু লক্ষণীয়। এই যে অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে পুলিশ যে মানবাধিকারের মধ্যে রাখছে, পুলিশ অনেক পোলাইট হচ্ছে, থানায় গেলে পুলিশের বিরুদ্ধে তেমন অভিযোগ পাওয়া যাচ্ছে না, দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে না। দ্যাট মিনস পুলিশ ইজ বিকামিং মোরালি চেঞ্জড। তো এই জিনিসটা কিন্তু পজিটিভ, এটাকে কাজে লাগাতে হবে, এদেরকে আরো উৎসাহ দান করতে হবে যাতে আরো ভালো করে তারা কাজ করতে পারে। কেননা এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ডিমোরালাইজড হয়ে গেছিল এই 16 বছরে, তার দ্বারা সবচেয়ে বেশি এই স্বৈরতান্ত্রিক সরকার শক্তি লাভ করেছে এই সংস্থার মাধ্যমে। সুতরাং এই সংস্থাটাকে খুব দ্রুত গতিতে সংস্কার করে সুন্দরভাবে কাজে লাগাতে হবে জনগণের সেবায়। যদি সেবক পুলিশ আমরা তৈরি করতে পারি এবং সেই জায়গায় তাদেরকে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। এটা খুব একটা বড় সমস্যা বলে সৃষ্টি হবে না। বেশ কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধান বলেছিলেন কোন বাহিনীকে আন্ডারমাইন করা যাবে না। এই ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। অবশ্যই দেখেন, আপনার কোনো একটা দেশের সমস্ত কিছুকে সামরিকায়ন করা যায় না, আবার সমস্ত কিছুকে আপনার এই যে পুলিশের মতো মানে পুলিশতন্ত্রের মধ্যেও নিয়ে আসা যায় না। প্রত্যেকটা বাহিনীকে, কোনো বাহিনীকে আন্ডারমাইন করার মানে ব্যাপার নয়। আমাদের কিছু লোকজনের মধ্যে ধারণা একটা থাকে, এটা পাকিস্তান মানে জাতীয় একটা ধারণা, যে সমস্ত কিছুর মধ্যে সশস্ত্র বাহিনী, সমস্ত কিছুর মধ্যে আপনার সেনাবাহিনী এরা থাকবে, এরকম একটা ধারণা থাকে। কিন্তু দেখেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা আধুনিক একটা রাষ্ট্র চালাতে গেলে পুলিশ বাহিনীকেও তার কাজ করতে দিতে হয়, তাকেও শক্তিশালী করতে হয়, সুপ্রশিক্ষিত করতে হয় এবং তার সক্ষমতাটা তৈরি করতে হয়। হ্যাঁ, পুলিশ সামরিক বাহিনীর মতো কাজ করতে পারবে না বা অত সততা দেখাতে পারবে না, কিন্তু তার মানে যে পুলিশকে আপনি নিষিদ্ধ করে দিবেন তা না। প্রত্যেকটা বিভাগকে তাদের সক্ষমতা বাড়াতে হবে। আমার মানে জেনারেল ওয়াকার আসলে মিন করেছেন এই কথাটা আমি মনে করি। তার কারণ যে সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের দেশগুলোতে, যে পাকিস্তানও এরকম, আমাদের দেশেও এরকম, যেহেতু কন্টিনিউয়াস আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা গেছে বা এ ধরনের ঘটনা ঘটেছে, আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে, আইন শৃঙ্খলার জন্য সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। আপনি এই যে এখন আমাদের যে পরিমাণ সেনাবাহিনী ধরেন আছে, মানে বাইরে আছে, তারা প্রায় 7 মাস হয়ে গেছে। আপনি সেনাবাহিনীরা যখন বাইরে থাকে, আমি যখন কমিশন পেয়েছি তখন এরশাদের মার্শালের সময় আমি মার্শালের ডিউটি করেছি। সেনাবাহিনী বাইরে থাকা অত্যন্ত একটা বাজে ব্যাপার, অত্যন্ত কষ্টকর ব্যাপার। মানুষ এটা বুঝতে চায় না, তারা মনে করে যে বাড়ি দিয়ে সব ঠান্ডা করে ফেলবে, এটা না, তখন আবার জনগণের সাথে গন্ডগোল লেগে যায়। তো সেনাবাহিনীকে আপনার সক্ষমতার পাশে যদি আমরা এই যে পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী, আনসার বাহিনী সবাই সক্ষমতাগুলো তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে যে এই ধরনের ঘটনা এরাই সামাল দিতে পারে। শুধু সবসময় সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে না, কারণ সেনাবাহিনীর মূল কাজ কিন্তু এগুলো না, এটা ইনএড টু সিভিল পাওয়ার, তারা এটা করছে এবং তারা তাদের কাজের অতিরিক্ত এটা করছে। কতদিন করবে?
ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব আবুলুস এবং মঞ্জুর হাসান চৌধুরী। আমি রনি ভাই একটা শেষ কথা বলতে পারি? জি জি, 10 সেকেন্ড। আচ্ছা, মঞ্জু ভাই একটা কথা বলছে যে নির্বাচন ব্যাপারটা, যে নির্বাচন যেন মানে আমি ওনার সাথে এই ব্যাপারে একটু দ্বিমত করি। আমি মনে করি যে সংস্কারের কাজগুলো একটু দ্রুত করে আমাদের এই উপদেষ্টাটা একটু ঢিলে ঢালা আর কি, হয়তো বয়স্ক হওয়ার কারণে আমাদের জনগণের মাথা একটু ঠান্ডা হওয়া দরকার, আমাদের রাজনৈতিক দলেরও মাথা একটু ঠান্ডা হওয়া দরকার, যাতে সংস্কার, ন্যূনতম সংস্কারগুলো একটু তাড়াতাড়ি হয় এবং নির্বাচনটা যেন এই যে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন এরকম একটা টাইম ফ্রেমের মধ্যে হয়। তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে, ওই যে বলা হয় না, ম্যান ইজ এ পলিটিক্যাল এনিম্যাল। দীর্ঘদিন যদি নির্বাচন বা রাজনৈতিক শূন্যতা থাকে তখন আবার কিন্তু রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরকে সামাল দেওয়া যায় না। ধন্যবাদ আপনাদের দুজনকে চমৎকার আলোচনার অংশ নেওয়ার জন্য। দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে বলতে চাই, বিগত 55 বছরে ক্ষমতাসীনরা পুলিশকে জনগণের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে আগামীতে বেরিয়ে আসতে হবে, না হলে পুলিশের আমরা যেভাবে পুলিশকে দেখতে চাই জনগণের বন্ধু হিসাবে, সেভাবে আমরা পাবো না। পুলিশকে জনগণের শত্রু নয়, পুলিশকে হতে হবে জনগণের বন্ধু। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো আগামীতে যারা ক্ষমতায় আসবেন সেইভাবেই তারা পুলিশকে হ্যান্ডেল করবেন, সেটা প্রত্যাশা করি। এবং সংস্কার যেগুলো পুলিশ কমিশন যে গঠিত হয়েছে সেই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের রূপ দেখবে সেই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।